আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে ভর্তির সুবিধার জন্য আমাদের যে জন্ম নিবন্ধন সনদ তাদের সেটাতে জালিয়াতি করি, মানে সোকল নির্বাচিত সরকার 6 মাসের মাথায়ও পড়ে যেতে পারে, সেটার নজির তো আমাদের সামনে আছে। গণমাধ্যম স্বাধীন নয়, এই বিবৃতি দেওয়ার স্বাধীনতা একসময় ছিল। আচ্ছা ফয়েজ আহমেদ, আপনারা তো মানে অন্তর্বর্তী সরকার তো একটি নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করে চলে যাবে, কি দেশ তাদের হাতে আপনারা দিয়ে যাবেন, যেটার জন্য অন্তর্বর্তী সরকারের তো একটা দায়িত্ব ছিল একটা নির্বাচন ছাড়াও একটা এই দেশের গুণগত পরিবর্তনের আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থায়, তো কেমন দেশ দিয়ে যাবেন ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়? কি গুণগত পরিবর্তন নির্বাচিত সরকার পাবে, মানে এই দেশকে কিভাবে পাবে নির্বাচিত সরকার, যেটা তার জন্য অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ দেখুন তৈরি করার স্বপ্নটা পূরণ করতে সহায়ক হবে? দেখুন, আপনি খুব মানে প্র্যাকটিক্যালি যদি আপনি চিন্তা করেন যে 17 বছরে এখানে তো শুধু একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে তা নয়, এখানকার সবগুলি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। প্রথম কথা হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলি পুনর্গঠন এবং প্রতিষ্ঠানগুলির যথাযথ রিফর্ম, সেই জায়গায় রাজনৈতিক দলগুলির সঙ্গে যে সম্মতি আদায়ের বিষয়, ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে যে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই বিষয়গুলিতে অধিকাংশ ক্ষেত্রেই বা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। সেটা আমরা তো বাস্তবায়নের একটা স্বপ্ন দেখি এবং সে বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলির কমিটমেন্টের জায়গা থেকে আমরা পরিষ্কার প্রতিশ্রুতির জায়গাটা পাবো বলেই আশা করি, সেটা আছে। এর বাইরে প্রতিষ্ঠানগুলি কিভাবে ফাংশন করা উচিত, কিভাবে ফাংশন করবে, সেই জায়গাগুলিতে প্রাতিষ্ঠানিক কিছু রিফর্ম ইতিমধ্যে হয়েছে, কিছু জায়গায় এখনও কাজ হচ্ছে, যে সমস্ত রিকমেন্ডেশন আছে সেসবের ভিত্তিতে। কিন্তু আপনি যদি ওভারঅল নীতি নৈতিকতার প্রশ্নে যদি কথা বলেন, দেখুন এইটা আপনার সামনে একটা সেট হওয়া, যে আপনাকে বারবার একটা জিনিস আপনার সামনে ভেসে আসতে হবে যে কি করলে একটি অভ্যুত্থানের মতো পরিস্থিতির দিকে যেতে হয়, কি করা যাবে না এটা আপনি আওয়ামী লীগ দেখে শিখে নেবেন, কি করলে আপনি নিপীড়ক হয়ে উঠতে পারেন, আপনার নিপীড়ন কোন পর্যন্ত মানুষ টলারেট করতে পারে, আপনি কত বড় নিপীড়ক হতে পারেন, সেটা দেশের মানুষ নানান সময় বুঝিয়ে দিয়েছে। 24 হচ্ছে তার সর্বশেষ উদাহরণ। এখন বাস্তবতা হচ্ছে কি? বাস্তবতা হচ্ছে আমরা এমন এক রাষ্ট্রে, এমন এক দেশে, এমন এক সংস্কৃতির মধ্যে বসবাস করি, আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে ভর্তির সুবিধার জন্য আমাদের যে জন্ম নিবন্ধন সনদ তাদের সেটাতে জালিয়াতি করি, অভিভাবক হিসেবে করি। আমার সন্তানকে তার জীবনের প্রথম যে সনদটি পায়, জন্মের সনদ, সেটি ভুয়া হাতে ধরিয়ে দেই। এই হচ্ছে আমাদের নৈতিকতার বাস্তবতা। আমরা গরিব থাকার কারণ হিসেবে মনে করি যে এটা আমাদের ভাগ্য, এই কারণে আমরা গরিব। অন্যরা যে সম্পদকে কুক্ষিগত করেছে, দুর্নীতি করেছে বলেই আমি গরিব, এই পলিটিক্যাল রিয়েলাইজেশনটা আমাদের মধ্যে হয় না বলেই যখন গরিবের ছেলে এসেও ব্যাংকের গভর্নর হয়, যখন গরিবের ছেলে এসেও এসপি হয়, ডিসি হয়, সচিব হয়, তারা মনে করে এটা একটা সুযোগ। এই জায়গা থেকে বের হওয়া এটা ওভারনাইট সম্ভব নয়, এটার জন্য একটা ব্যাপক রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন দরকার। সে জায়গায় আমি একটা জিনিস, আপনি ক্রিটিসাইজ করা যায়, অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আপনার নানান জায়গায় নানান অনিয়মের সঙ্গে জড়িয়েছে, অন্যান্য রাজনৈতিক দলেরও শোনা যায়। দলগুলি চুপ থেকেছে কিনা, অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা লাইটলি এটা খুব পলিটিক্যালি দেখতে পারি, যে পলিটিক্যালি দেখতে পারি, আমি মনে মনে ভাবতে পারি যে বিএনপি এখন কঠোর হচ্ছে, পরবর্তীতে হয়তো হবে না, সেটা ভাবনার জায়গা থেকে আমার কিছু করার নেই। আমরা দেখছি তাদের মধ্যে গুণগত একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা হচ্ছে। সেটা যদি বাস্তবায়ন এক সময় থেমে যায়, মানুষ তার প্রতিক্রিয়া আবার দেখাবে। মানুষের হাতে সেই সুযোগ কিন্তু 5 বছরের পরই ঘুরে ঘুরে আসবে ভোটের জন্য তা না, 5 বছরের আগেও একটা নির্বাচিত সরকার, মানে সোকল নির্বাচিত সরকার 6 মাসের মাথায়ও পড়ে যেতে পারে, সেটার নজির তো আমাদের সামনে আছে। আর মানে দূর ভবিষ্যতে এই সরকারকে কিভাবে মানুষ মূল্যায়ন করবে বলে আপনার মনে হয়? এইটা মানুষ কিভাবে মূল্যায়ন করবে এটা আমার বলা উচিত নয়। আপনি প্রশ্নের জায়গা থেকে হয়তো আপনার এক ধরনের ক্ষুধা আছে, আপনি প্রশ্নটা করছেন, মানুষ কর্ম দিয়ে মূল্যায়ন করবে, সেটাই আমি বিশ্বাস করি। ধরেন এই যে ভাই বলছিলেন যে এখানে কথা বলছি, নিরাপদে বাসায় ফিরে যেতে পারছি, এখানে আপনার টকশোর স্টেজে বসে, হ্যাঁ, আপনার লাইভ শোতে বসে সরকার প্রধানকে প্রকাশ্যে গালি দেওয়া যায়, সেটা আমরা দেখেছি। সো মানুষের মূল্যায়ন করার এই জায়গাগুলি সামনে আসবে, এগুলি এক্সাম্পল সেট হয়ে থাকবে। হ্যাঁ, আপনি এই যে বন্ধ গণমাধ্যমগুলি খুলে গেল, আপনি সাম্প্রতিক সময়ে একটি বিবৃতি আসলো যে নানান জায়গায় গণমাধ্যম স্বাধীন নয়। হ্যাঁ, গণমাধ্যম স্বাধীন নয়, এই বিবৃতি দেওয়ার স্বাধীনতা একসময় ছিল। আচ্ছা, সুতরাং আপনি এভাবে চিন্তা করতে হবে যে মূল্যায়নের জায়গা যখন করবেন, তখন আপনাকে আমি জাস্ট দুটো এক্সাম্পল দিই। আপনি
আওয়ামী লীগের শেষ সময়েও ব্যাংকগুলিকে মার্চ করার বিষয়ে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, সেই ব্যাংকে এখন পর্যন্ত মার্চ করা লাগেনি, অর্থাৎ ব্যাংকিং সেক্টরে একটা সুশাসন ফিরে এসেছে। আপনি ব্যাংক থেকে মানুষ টাকা তোলার জন্য একদম মানে হুমড়ি খেয়ে পড়ছিল, মানুষের আস্থা উঠে গেছিল ব্যাংকিং সেক্টর থেকে, সেই বাস্তবতা এখন নেই। সুতরাং এরকম ধরে ধরে যদি এই কারণে বলবে, আমি মনে করি সরকার যে লক্ষ্যে হাঁটছে, সরকারের প্রত্যাশা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলছেন যে এমন একটি নির্বাচন তিনি দিতে চান যে নির্বাচন হবে ঐতিহাসিকভাবে সবচেয়ে সুন্দর নির্বাচন বাংলাদেশ। আচ্ছা, নির্বাচন নিয়ে আমরা আবার পরে আলোচনা করব। তার মধ্য দিয়েই মনে রাখার জন্য সবচেয়ে বড় কাজ। এর বাহিরে আপনি যত ধরনের ইনস্টিটিউশনাল রিফর্ম যেগুলি করে যেতে পারবেন, সেগুলি ক্ষণে ক্ষণে সুবিধাভোগীরা টের পাবে। আপনি ধরুন ল্যান্ড অফিসের কথা ভাই বলছিলেন, ল্যান্ড অফিসে একটা করাপ্ট অফিস হিসেবে আমাদের এখানে দীর্ঘদিন থেকে পরিচিত। শুধু করাপশন দূর করার জন্য আপনি মানে এখানে যে সারাদিন নজরদারি করবেন এটাই যথেষ্ট নয়, সিস্টেমটাকে করাপশন ফ্রেন্ডলি নয় এরকম করতে হবে, সেই জায়গাগুলি সরকার কাজ করছে। ধন্যবাদ।